আসসালামু আলাইকুম। এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছে অনামিকা হাসান পুনম। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। দল হিসেবে আওয়ামী লীগের বিচার করতে হবে ট্রাইব্যুনালে নাহিদ ইসলাম। এখনো সিদ্ধান্ত হয়নি জানালেন চিফ প্রসিকিউটর। রিজার্ভ চুরির মামলায় ফিলিপাইনের আরসিবিসি ব্যাংকের $81 মিলিয়ন বাজেয়াপ্ত। অর্থ পুনরুদ্ধারে বড় অগ্রগতি দাবি সিআইডির। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও স্ত্রীর বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির নির্দেশ আদালতের। 5 দেশের সম্পদের খোঁজে দুদক। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পোষ্য কোটা স্থগিত। প্রভিসি সহ অন্যান্যদের লাঞ্ছিত ও কোটা পুনর্বহালের দাবিতে কমপ্লিট শাটডাউনের ডাক শিক্ষকদের। রাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্র বলছে ছাত্রনেতারা। এবং আজ শুভ মহালয়া। মহিষাসুরকে বধ করে বিজয় হয়েছিল শুভ শক্তির। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু। শুনছেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাহী আদেশে নিষিদ্ধ করে আওয়ামী লীগের কার্যক্রম ঠেকানো যাবে না, তাই বিচারের মাধ্যমে এই দলকে স্থায়ীভাবে নিষিদ্ধ করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে সাক্ষ্যে তিনি এই দাবি জানান। আজ নাহিদ ইসলাম জেরা শেষ হয়েছে। শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমির হোসেন তাকে জেরা করেন। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে দল হিসেবে আওয়ামী লীগের বিচারের সুযোগ আছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। গত বুধ ও বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ শেখ হাসিনা সহ জুলাই হত্যাযজ্ঞে জড়িতদের কঠোর শাস্তির দাবি জানিয়ে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে জবানবন্দি দেন নাহিদ। এদিকে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ 6ষ্ঠ দিনের সাক্ষ্য দিয়েছেন জুলাই যোদ্ধা সিয়াম হোসেন আয়ান। এর আগে 5 দিনে 5 জন সাক্ষ্য দিয়েছেন। শান্তিপূর্ণ জুলাই আগস্টের আন্দোলনে গুলি চালিয়েছে, হত্যাযজ্ঞ চালিয়েছে, তার বিরুদ্ধে এক দফা ঘোষণা করাটা, তাকে উৎখাত করার প্রস্তুতি নেওয়াটা বৈধ। এখানে কোনো ষড়যন্ত্রের কিছু নাই। এটা জনগণের পক্ষ থেকে বৈধ ছিল। জনগণের অভ্যুত্থান হিসেবে জুলাই আগস্ট অভ্যুত্থান সংগঠিত হয়েছিল। এখানে কোনো দেশি বিদেশি শক্তি বা কোনো শক্তির কোনো ধরনের ইন্ধন বা কোনো কিছুই ছিল না। জনগণ স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নেমে এসেছিল, জীবন দিয়ে প্রতিরোধ করে এই সফলতা নিয়েছে। এবং শেখ হাসিনা সহ অন্যরা জনগণ এবং বিচারের মুখোমুখি হতে ভয় পেয়ে তারা দেশ ত্যাগ করেছে, দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। 2016 সালে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় ফিলিপাইনের আরসিবিসি ব্যাংকের $81 মিলিয়ন বাজেয়াপ্ত করেছে সিআইডি। অর্থ পুনরুদ্ধারে একে বড় অগ্রগতি দাবি করে সিআইডি প্রধান মোহাম্মদ সিবগাত উল্লাহ জানিয়েছেন, আদালতের মাধ্যমে অপরাধ তদন্ত বিভাগ সিআইডি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশন আরসিবিসির ব্যাংকের অ্যাকাউন্টে থাকে $81 মিলিয়ন বাজেয়াপ্ত করেছে। 2016 সালের ফেব্রুয়ারিতে সুইফট সিস্টেম কাজে লাগে 35টি ভুয়া বার্তার মাধ্যমে ফেডারেল রিজার্ভের নিউ ইয়র্ক শাখার বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে $100 কোটি চুরির চেষ্টা চালান অপরাধীরা। এর মধ্যে $10 কোটি 10 লাখ লোপাট করতে সক্ষম হন তারা। এই অর্থের মধ্যে শ্রীলঙ্কায় যায় $2 কোটি, যে অর্থ পরবর্তী সময়ে উদ্ধার হয়। তবে বাকি $8 কোটি 10 লাখ আরসিবিসি ব্যাংক হয়ে ফিলিপাইনের বিভিন্ন ক্যাসিনোয় যায়। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এবং তার স্ত্রী রুকমিলা জামানের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ দিয়েছে আদালত। দুদকের আবেদনের প্রেক্ষিতে সকালে চট্টগ্রামের সিনিয়র মেট্রোপলিটন স্পেশাল জজ মোহাম্মদ আব্দুর রহমানের আদালত এই আদেশ দেন। এর আগে গেল বৃহস্পতিবার দুদক আদালতে এই বিষয়ে আবেদন করে। দুদকের আইনজীবী জানান, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ও তার স্ত্রী রুকমিলা জামানের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির যে আবেদন করা হয়েছিল তার শুনানি ছিল আজ।
শুনানি শেষে আদালত রেড নোটিশ জারির আদেশ দিয়েছেন। আদালতের এই নির্দেশনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইন্টারপোলে পাঠানো হবে। এছাড়া সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর নামে বেনামে আরও 5 দেশের সম্পদের খোঁজ পেয়েছে দুদক। ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপাইন ও কম্বোডিয়ায় সম্পদ অর্জনের রেকর্ডপত্র উদ্ধার করেছে দুদকের নেতৃত্বাধীন টাস্ক ফোর্স। এর আগে যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, দুবাই ও সিঙ্গাপুরে 582টি বাড়ি ও ফ্ল্যাটের প্রমাণ পাওয়া যায়। গত রাতে দুদকের এক অভিযানে সাইফুজ্জামানের স্ত্রী ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সাবেক চেয়ারম্যান রুকমিলা জামানের ড্রাইভার ইলিয়াস তালুকদারের বাড়ি থেকে দুর্নীতি ও অবৈধ সম্পদ সংক্রান্ত 23 বস্তা রেকর্ডপত্র উদ্ধার করা হয়। এসব রেকর্ডপত্র থেকে তথ্য পাওয়া যায়। বিশ্বের বিভিন্ন দেশে তার বিরুদ্ধে 582টি ফ্ল্যাট ও বাড়ির অনুসন্ধান তথ্য পাই। দুর্নীতি দমন কমিশন তার ট্রান্সফার যাতে করতে না পারে সেজন্য আজকে আমরা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আবেদন করেছিলাম। মামলার মেরিট বিবেচনা করে এই দুর্নীতিবাজদের এই পাচারকৃত অর্থ ফেরত আনার জন্য বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে তাদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির নির্দেশ প্রদান করেছে। বিএনপির বিরুদ্ধে বয়ান তৈরি করে জামাতে ইসলামী বিভাজনের রাজনীতির মাধ্যমে সুবিধা নেওয়ার চেষ্টা করছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি অভিযোগ করেন, চাঁদাবাজি, বালু ও পাথর উত্তোলনের সাথে জামাতের নেতাকর্মীদের নামও পাওয়া যাচ্ছে, কিন্তু গণমাধ্যমে কায়দা করে শুধু বিএনপির বিরুদ্ধে বয়ান তৈরি করা হচ্ছে। সভায় দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, বিএনপির 15 বছরের আপোষহীন সংগ্রামের ফলে স্বৈরাচারের বিদায় হয়েছে। ব্যক্তির চেয়ে দল বড়, এই মূল মন্ত্রে নেতাকর্মীদের এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। উপদেষ্টা শুরু করলেন, এখন সেই কোরাস এখন গাচ্ছেন একটি রাজনৈতিক দল। আমি গতকালকেও দেখলাম এই চাঁদাবাজি, বালু উত্তোলন, এই সেই। তো এখানে তো আপনাদেরও নাম পাওয়া যাচ্ছে। আর আমরা যে তাদেরকে বহিষ্কার করছি, পদ স্থগিত করছি, তাদেরকে বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করছি, সেটা তো বলছেন না। আমরা দেখি খুব কায়দা করে নানাভাবে একটা বয়ান তৈরি করে বিএনপির বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। যে কথা বললে হয়তো অত্যুক্তি হবে না, ছাত্র জনতার গণ অভ্যুত্থান ঘটেছে বাংলাদেশি জাতীয়তাবাদের মূলমন্ত্রী। সেই গণ অভ্যুত্থানে তারেক রহমান নেপথ্যের একজন কুশীলব হিসেবে তার ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে অবদান রেখেছিলেন। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পোষ্যকোটা স্থগিত করেছেন উপাচার্য ডক্টর সালেহ হাসান নকিব। এদিকে প্রভিসি সহ অন্যান্যদের লাঞ্ছিত ও কোটা পুনর্বহালের দাবিতে কমপ্লিট শাটডাউন ঘোষণা শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের। এতে অচল হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়, বন্ধ রয়েছে ক্লাস ও পরীক্ষা। অন্যদিকে এই আন্দোলনকে রাষ্ট্র নির্বাচন বানচালের ষড়যন্ত্র বলছেন ছাত্র নেতারা। এই পরিস্থিতিতে জরুরি সিন্ডিকেট সভা ডেকেছেন উপাচার্য। রাজশাহী প্রতিনিধি সুজাউদ্দিন ছোটনের রিপোর্ট জানাচ্ছেন আশিকুর রহমান। 18 সেপ্টেম্বর ভর্তি কমিটির সভায় শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের শর্ত সাপেক্ষে পোষ্যকোটায় ভর্তির সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। পোষ্যকোটা বাতিলের দাবিতে কাফনের কাপড় পরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আমরণ অনশন শুরু করেন শিক্ষার্থীরা। এর জেরে শনিবার বিকেলে অনশনরত শিক্ষার্থীদের সাথে শিক্ষকদের হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শনিবার দিবাগত রাত 1টার দিকে উপাচার্যের পক্ষ থেকে পোষ্যকোটা স্থগিতের নির্দেশ দেয়া হয়। পরে শিক্ষার্থীরা গভীর রাতে হলে ফিরে যান। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের উপর হামলা এবং কোটা বহালের দাবিতে শাটডাউন কর্মসূচি সকাল থেকেই চলছে। শিক্ষক, কর্মকর্তাদের লাঞ্ছিতকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি না হলে অনির্দিষ্টকালের জন্য কর্মসূচি চলবে বলে হুঁশিয়ারি দেন তারা। তিনি যখন আশ্রয় নেওয়ার জন্য সিঁড়ি বেয়ে উপরে উঠতে যায়, তখনও কিছু ছাত্র আমরা দেখেছি তারা তাকে হাত ধরে টেনে সিঁড়িতে বসিয়ে দেন। ছাত্ররা শিক্ষকের গায়ে হাত তুলে দিচ্ছে, কিছুই হচ্ছে না। তো এরকম যদি চলতে থাকে এর আরো ভয়াবহ পরিণতি হবে। আমরা সুবিচার চাই, আমাদের সুবিচার মন মতো যদি না হয় আমরা পুনরায় কর্মসূচিতে ফিরে যাব। এটি যদি আজকের মধ্যে সমাধান না হয় তাহলে আগামীকাল থেকে পূর্ণ দিবস, অনির্দিষ্টকালের জন্য পূর্ণ দিবস কর্মবিরতি থাকবে। অন্যদিকে
শাটডাউনের কারণে বিশ্ববিদ্যালয় অফিস ও ক্লাস পরীক্ষা বন্ধ ছিল। রাকসু নির্বাচনের প্রার্থীদের প্রচার প্রচারণাও দেখা যায়নি। পোষ্যকোটা ইস্যুকে সামনে নিয়ে আসার বিষয়টিকে রাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্র হিসেবে দেখছেন ছাত্র নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা। রাকসু হবে কিনা এই বিষয়ে আমরা আসলে সন্দিহান। যাদের কোনো টিউটোরিয়াল বা পরীক্ষা আছে, আমরা এখন কনফিউজ যে পূজার আগে আমরা বাসায় যাইতে পারবো কিনা। রাকসু নির্বাচনটাকে বানচাল করার জন্য যে কোনো ভাবে আসলে এই পরিস্থিতিটা সৃষ্টি করা হয়েছে। রাকসু হবে কিনা এটা নিয়ে একটু দ্বিধা আছে। ৩৫ বছর প্রতীক্ষার পর আগামী ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে রাকসু নির্বাচন। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। বিগত বছর বই ছাপাতে যাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ আছে তাদেরকে এবার কাজ দেওয়া হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি বলেন, আজ পাঠ্যপুস্তক মুদ্রণের ক্রয় প্রস্তাবের অনুমোদন দেওয়ার কথা থাকলেও তা দেয়া হয়নি। ঠিকাদার প্রতিষ্ঠান সম্পর্কে যাচাই বাছাই করতে সময় দেওয়া হয়েছে। চলতি মাসে এটি চূড়ান্ত হবে। সকালে সচিবালয়ের সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এসব জানান উপদেষ্টা। তিনি বলেন, এবার জানুয়ারিতে পাঠ্য বই হাতে পাবে শিক্ষার্থীরা। সভায় টিকা কেনার অনুমোদন দেওয়া হয়েছে জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, ইউনিসেফের সাথে দর কষাকষি করে কমিশন কমানোর কথা বলা হয়েছে। আজ শুভ মহালয়া, সূচনা হলো দেবী পক্ষের। শাস্ত্রমতে এদিনই মহিষাসুরকে বধের মধ্য দিয়ে শুভ শক্তির বিজয় হয়েছিল। দুর্গতি নাশিনী দেবী দুর্গাকে মর্তে আহ্বান জানাতে ভোর থেকে রাজধানী সহ সারা দেশের মন্দিরগুলোতে আরাধনা করেন ভক্তরা। এ সময় ঘট স্থাপন করে বিশেষ পূজা করা হয়। ঐশী গোস্বামী প্রমার রিপোর্ট। পূর্বাকাশে সূর্য ওঠেনি তখনও, এরই মধ্যে বেজে ওঠে শঙ্খধ্বনি। শুভ মহালয়ার পুণ্যলগ্নে পিতৃপক্ষ শেষে সূচনা হল দেবীপক্ষের। দেবীপক্ষের পুণ্যলগ্নে কালো তিল আর কুশ সহযোগে পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনায় অর্ঘ্য প্রদান করেন সনাতন ধর্মাবলম্বীরা। এরপর ধূপধুনো, ফুল, বেলপাতা দিয়ে দেবীকে আহ্বান জানানো হয় মর্তে। পুরাণ মতে অশুভ শক্তি মহিষাসুরকে বধ করতেই ব্রহ্মা, বিষ্ণু ও শিব মিলিতভাবে মহামায়ার রূপে অমোঘ নারী শক্তি দেবী দুর্গা সৃষ্টি করেন। বিশ্বাস করা হয় মহালয়ার এ দিনেই দেবী দুর্গা মর্তে অবতরণ করেছিলেন আর মহিষাসুরকে বধ করে শান্তি ফিরিয়েছিলেন পৃথিবীতে। প্রতি বছরই অনেক অপেক্ষা করে থাকি এই দিনটার জন্য। এই দিনটা অনেক বেশি স্পেশাল। দেশ ভালো থাকুক, মা সবার উপরে আশীর্বাদ বর্ষণ করুক, এটাই চাওয়া। মায়ের কাছে আমাদের প্রত্যাশা সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, আমাদের দেশের মানুষ যেন ভালো থাকে এবং সারা পৃথিবীর মানুষ যেন ভালো থাকে। দুষ্কৃতকারীকে বিনাশ করে আর ভালো মানুষদের প্রতিষ্ঠিত করে মঙ্গল কামনায় মার কাছে আমাদের চাওয়া। ভোর থেকেই রাজধানীর ঢাকেশ্বরী মন্দির ছিল ভক্তে পরিপূর্ণ। ছিলেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা, ভুটানের রাষ্ট্রদূত দাসো খার্মা হামদর্জি ও নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী। As much as we enjoyed, everyone enjoyed being part of this celebration. I personally enjoyed very much. This is my first time attending such a ceremony. The messages of peace, harmony, tolerance, and the love, care, compassion to each other are all the more important than ever before. I hope this Durga Puja, this occasion will inspire all of us. And I really hope this Mahalaya, this Durga Puja will dispel darkness from our lives and will bring peace, harmony to all of us and give us the strength and wisdom to take us forward. দেবীকে ঘিরে দেশ ও জাতির শান্তি কামনা করেন ভক্তরা। ঐশী গোস্বামী প্রমা, ATN বাংলা, ঢাকা।
দেশের সব জায়গায় এবার নির্বিঘ্নে পূজা উদযাপন হবে বলে আশা করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আইন শৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় কমিটির 14তম সভা শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। বৈঠকে নির্বাচন, পূজা, সাইবার সুরক্ষা, মাদক, শীর্ষ সন্ত্রাসীদের জামিন, চুরি, ছিনতাই, সীমান্তে আইন শৃঙ্খলা নিয়েও আলোচনা হয়। উপদেষ্টা বলেন, 24 সেপ্টেম্বর থেকে আইন শৃঙ্খলা বাহিনী পূজা মণ্ডপের নিরাপত্তার কাজ শুরু করবে। ইতোমধ্যে যেসব জায়গায় প্রতিমা ভাঙচুর হয়েছে সেখানে জড়িতদের গ্রেফতার করা হয়েছে। মাদকের বিনিময়ে বাংলাদেশ থেকে চাল ও সার পাচার হচ্ছে জানিয়ে তিনি বলেন, এজন্য সর্বোচ্চ সতর্ক থাকবে আইন শৃঙ্খলা বাহিনী। আগামী জাতীয় নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে বলেও আশাবাদ জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। পূজা কমিটিগুলি যে আছে তারা কিন্তু মণ্ডপ বানানো শুরু করে মেইন দায়িত্বটা কিন্তু ওনাদের এইগুলি দেখার। আর 24 তারিখ থেকে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী ডিপ্লয় হয়ে গেলে এটা আমাদের একসাথে, বাট এখনো আবার শুধু ওনাদের দেখা তা না, বাট এই ভিতরে আমরা এখন ইনস্ট্রাকশন দিয়েছি যে আমাদের যে থানা পুলিশ রয়ে গেছেন, তারপরে র্যাব, বিজিবি, আনসার এরও এখনো পেট্রোলিং করবে, বাট অন গ্রাউন্ড ডিপ্লয় হয়ে যাবে 24 তারিখ থেকে। ভবিষ্যতে জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় প্রভাব পড়বে বর্তমান তরুণ প্রজন্মের উপর। তাই ভবিষ্যৎ সুরক্ষায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেয়ার প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। দুপুরে রাজধানীর আগারগাঁয়ে পরিবেশ অধিদপ্তরের এনডিসি কর্মশালায় তিনি কথা বলেন। তিনি অভিযোগ করেন, দেশে বর্জ্য ব্যবস্থাপনার কোনো নির্দিষ্ট পরিকল্পনা নেই। এ সময় নভেম্বরের মধ্যে ইলেকট্রিক বাস আনার বিষয়ে উপদেষ্টা সভায় আলোচনার আশ্বাস দেন পরিবেশ উপদেষ্টা। এই মোমেন্টামটা ধরে যাতে যদি এতগুলো ব্রিজ করতে পারে, কেন একটা ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম ডেভেলপ করতে পারবে না? আমরা ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমে ইনভেস্ট করতে চাই না, আমরা খালি ইনভেস্ট করতে চাই বড় বড় মেগা প্রজেক্টে। এইখান থেকে আমাদের প্যারাডাইম শিফট হওয়াটা খুবই জরুরি। রাজধানীর তুরাগে বিথি আক্তার ওরফে বিলকিস নামে এক নারীকে হত্যার ঘটনায় তার স্বামী সহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত 14 সেপ্টেম্বর সন্ধ্যায় বিথি আক্তার নিখোঁজ হলে তার মা মনোয়ারা বেগম ক্যান্টনমেন্ট থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরবর্তীতে তুরাগের 17 নম্বর সেক্টরের খেলার মাঠের পাশে কাশবনের ভেতর একজন অজ্ঞাত নারীর মৃতদেহ পাওয়া গেলে তা বিথি আক্তারের লাশ বলে শনাক্ত করেন তার মা মনোয়ারা বেগম। এই ঘটনায় তুরাগ থানায় হত্যা মামলা দায়েরের পর গতকাল মিরপুর ডিএচএস এলাকা থেকে নিহত বিথি আক্তারের স্বামী বাবুল এবং এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সম্রাট নামে আরেকজনকে গ্রেফতার করে পুলিশ। পারিবারিক কলহের জের ধরে এই হত্যাকাণ্ড বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছে গ্রেফতারকৃতরা। প্রায় 600 কেজির ঊর্ধ্বে গাঁজা উদ্ধার করেছে। এই লাশটি যাতে শনাক্ত হয় তার জন্য আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশের 50টি থানা সহ আমাদের নেইবারিং যে সমস্ত ডিস্ট্রিক্ট রয়েছে সকল ডিস্ট্রিক্টের থানাগুলোতে আমরা ছবি সহ আমরা সংবাদ মেসেজ দেই যে এই ধরনের কোনো মহিলার মিসিং আছে কিনা, এই মিসিং সংক্রান্তে কোনো জিডি আছে কিনা। ক্যান্টনমেন্ট থানা থেকে জানায় যে ক্যান্টনমেন্ট থানায় এরকম একটি জিডি রয়েছে যে এই বয়সের একটি মহিলা উত্তর মানিকদি থেকে মিসিং হয়েছে। উদ্বোধনের পরও চালু হয়নি রাঙামাটি সরকারি কলেজের ছাত্রী হোস্টেল। উল্টো তা দখল করে পরিবার নিয়ে বসবাস করছেন কলেজটির কর্মকর্তা কর্মচারীরা। পরিত্যক্ত ছাত্র হোস্টেলও রয়েছে বেদখলে, ফলে তীব্র আবাসন সংকটে পড়েছেন শিক্ষার্থীরা। রাঙামাটি প্রতিনিধি পুলক চক্রবর্তীর রিপোর্ট জানাচ্ছেন মিজান শাহজাহান। পার্বত্য চট্টগ্রামের সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান রাঙামাটি সরকারি কলেজে পড়ালেখা করছেন 12,000-এর বেশি শিক্ষার্থী। তাদের আবাসন সংকট দূর করতে নির্মাণ করা হয় ছাত্রী হোস্টেল, কিন্তু মাসের পর মাস পেরিয়ে গেলেও হোস্টেলে জায়গা হয়নি ছাত্রীদের। সেখানে পরিবার নিয়ে বাস করছেন কলেজের কর্মকর্তা কর্মচারীরা। আমি রাউজান থেকে আসি, আমাদের সপ্তাহে ক্লাস থাকে 4 দিন। 4 দিনে আমাদের প্রত্যেকদিন আসা যাওয়ার খরচ হয় 240 টাকা। এখানে কলেজে অনেক সময় বাস দেয়, অনেক সময় বাস দেয় না। অনেকদিন ধরে আমাদের হোস্টেলটা চালু হচ্ছে না, আমরা অনেক দূর দূরান্ত থেকে আসতেছি, আমাদের যাতায়াতের অনেকের কষ্ট হচ্ছে। তো এটা যদি চালু করি অনেক গরিব দুঃখীদের মেয়েরা পড়ালেখা করতে সুবিধা হবে। একই পরিস্থিতি ছাত্র হোস্টেলেরও।
পরিত্যক্ত ঘোষণা করা হলেও দীর্ঘদিন ধরে ভবনটি দখল করে রেখেছে কলেজের কিছু কর্মকর্তা কর্মচারী। এতে চরম আবাসন সংকটে পড়েছে শিক্ষার্থীরা। হওয়ার পরেও সেখানে আমাদের কলেজের কিছু কর্মকর্তারা সেখানে অবস্থান করছে, সেটি আমরা জানতে পারি বা সেটা আমরা সবাই অবগত রয়েছি। আমরা এগুলো কলেজ প্রশাসনকে জানিয়েছিলাম, তারা ব্যবস্থা নেবে বলছে, কিন্তু এখনো কোনো ধরনের ব্যবস্থার আমরা লক্ষণ দেখতে পাইনি। আবাসন সংকট কাটাতে দ্রুতই উদ্যোগ নেওয়া হবে বলে জানালেন কলেজের অধ্যক্ষ। তাদেরকে তুলে দেবো, কারণ আমরা যেটা আমাদের পেন্ডিং আছে, যেটা অলরেডি নির্মাণ হয়ে গেছে, এটা চালু করার পরে তারপর আমরা 7 বছর কি করা যায় এটা আমরা আশ্বাস নয়, অবিলম্বে কার্যকর পদক্ষেপ দেখতে চায় ভুক্তভোগী শিক্ষার্থীরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। রংপুরের দ্বিতীয় তিস্তা সেতুর বাঁধে শুরু হয়েছে ভয়াবহ ভাঙন। এর মধ্যেই প্রায় 100 মিটার নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। এতে ঝুঁকির মুখে পড়েছে মহিপুর সেতু, লালমনিরহাট রংপুর সড়ক এবং এই অঞ্চলের হাজার হাজার পরিবার। রংপুর প্রতিনিধি মাহবুবুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। গঙ্গাচরের মহিপুরে তিস্তা সেতু রক্ষা বাঁধ ভেঙে প্রবল বেগে ঢুকছে পানি, তলিয়ে গেছে ঘরবাড়ি, ফসলি জমি। সেতু রক্ষা বাঁধের ব্লকের নিচের মাটি সরে গিয়ে সৃষ্টি হয়েছে বড় গর্তের। স্থানীয়রা জানান 90 মিটার বাঁধের প্রায় 30 মিটার জায়গার ব্লক ধসে গিয়ে 70 ফুট গভীর গর্ত তৈরি হয়েছে, আর ভাঙনের পরিমাণ 100 মিটার ছাড়িয়েছে। ভাঙনে সর্বস্ব হারিয়ে দিশেহারা বানভাসী মানুষ। এই বাঁধ ভেঙে 4-5 দিন ভাঙার 4-5 দিন হসল, কোনো লোক আসে না। এই আমার খেত বাড়ি ওয়া বাড়ি ভাঙি একেবারে চাকার হসল। আমরা কৃষক এই আমরা ফসল করি খাই, এই ফসল ভাঙি আমরা কি করে খামো? সেটা সোজা করতো তাহলে এত সমস্যা থাকতো না। রাঙামন্ত্রীর টাকা দিলেও আমি তো খেয়ে ফেলাই, 1600 কোটি টাকা খেয়ে ফেলেছি, কোনো কাজ করেনি। আমার জীবনে আমি 9 বার বাড়ি ভাঙছি, আমার বাপ ভাঙছে 4 বার। এইভাবে বাড়ি ভাঙতে ভাঙতে এখন নিঃস্ব হয়ে গেছি। এই বাঁধ তো আজ কয়েকদিন ধরে ভাঙতেছে, ওই বাঁধের তো কোনো কাজ করার কোনো খোঁজ খবর নাই, সবাই চেয়ার নিয়ে ব্যস্ত। আরো বড় ক্ষতির আগেই দ্রুত সংস্কারের দাবি স্থানীয় জনপ্রতিনিধি সহ এলাকাবাসীর। এই বাঁধ বিনবিনার থেকে লক্ষ্মীবাড়ির 1 নম্বর ওয়ার্ড পর্যন্ত এই বাঁধ, এটা আমরা চাই। পানি উন্নয়ন বোর্ডের ভাষ্য হলো, তারা বলে যেটা এলজিডি যেখানে কাজ করছে সেখানে আমরা যাব না। আগে 200 বস্তা দিয়ে কাজ হইতো, এখন এখানে আপনি যদি 10,000 বস্তাও ফেলান তাও কিন্তু এই ভাঙন রোধ হবে না। আর এই ভাঙনের ফলে যে কোনো সময় আমাদের রংপুর লালমনিরহাট সড়ক বিচ্ছিন্ন হবে, এটা দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার। তিস্তা নদীতে পানি বেড়ে যাওয়ার কারণে এই ভাঙন দ্রুত সংস্কার করা হবে বলে জানালেন এলজিডির নির্বাহী প্রকৌশলী। এই বছরে 30 মিটারের মতো জায়গা, এটা বেল মাউন্ট নামে জায়গা আর কি, ওই জায়গাটায় একটু ধসের সৃষ্টি হয়েছে। আমাদের কিন্তু মাঝখানে 2 বার টিম দেখে গেছেন, এটা তো ওইরকম পর্যায়ে যায়নি। এটা এইবারই দেখা যাচ্ছে যে মানে ভাঙনটা প্রবল হয়েছে। সেতুর টেকসই নিরাপত্তা নিশ্চিতে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। উৎসবের আমেজে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলে অনুষ্ঠিত হল গ্র্যাজুয়েশন সেরেমনি 2025। রাজধানীর উত্তরা রূপায়ণ সিটিতে এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সভাপতি ও ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান ডক্টর সবুর খান। বিশেষ অতিথি ছিলেন ব্রিটিশ কাউন্সিলের কান্ট্রি এক্সাম ডিরেক্টর ম্যাক্সিম রাইমান, অক্সফোর্ড AQA এর কান্ট্রি ডিরেক্টর শাহিন রেজা, ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্টের কান্ট্রি লিড সারওয়াত মাসুদা রেজা, রূপায়ণ গ্রুপের কো চেয়ারম্যান মাহির আলী খান রাতুল এবং রূপায়ণ সিটির CEO মাহবুবুর রহমান। অনুষ্ঠানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শাহানা খান, অধ্যক্ষ নাজা সালাওয়াত, শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। নার্সিং পড়তে আসা অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা ব্যয় কমানোর লক্ষ্যে প্রথমবারের মতো আদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষাবৃত্তি চালু করেছে যশোর আদ্দিন নার্সিং ইনস্টিটিউট। এটি ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে জানান প্রতিষ্ঠানটির অ্যাসোসিয়েট ডিরেক্টর নাজমুন নাহার। বৃত্তি পেয়ে খুশি শিক্ষার্থীরা। যশোর থেকে তামান্না ফারজানার পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন আশিকুর রহমান। তো এখন তো
যশোরে 2006-07 শিক্ষাবর্ষে আদ্দিন নার্সিং ইনস্টিটিউটের যাত্রা শুরু হয়। তখন থেকেই দরিদ্র মেধাবীদের সম্পূর্ণ বিনামূল্যে পাঠদান করা হয়। 5% অসচ্ছল ও মেধাবী ছাত্রীকে বিনা খরচে পড়ার সুযোগ দেওয়ার সরকারি নির্দেশনা রয়েছে। তবে যশোর আদ্দিন নার্সিং ইনস্টিটিউট মেধা ও যোগ্যতার ভিত্তিতে প্রায় দ্বিগুণ শিক্ষার্থীকে বিনা খরচে পড়ার সুযোগ করে দিচ্ছে। এর পাশাপাশি অসচ্ছল মেধাবীদের পড়ার সুযোগ করে দিতে এবছর থেকে শিক্ষাবৃত্তি চালু করেছে প্রতিষ্ঠানটি। এখানে আমাদের ক্লাস বাদেও আমাদের ল্যাব ক্লাসের মাধ্যমে হাতে ধরে আমাদের কাজগুলো শিখাই দেওয়া হয়। আমার পড়াশোনাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আদ্দিন কর্তৃপক্ষ শিক্ষাবৃত্তি প্রদান করেছে। আদ্দিন নার্সিং ইনস্টিটিউট আমাকে শিক্ষাবৃত্তি দিয়ে আমার পড়ালেখা করার সুযোগ করে দিয়েছে, আমি তাদের উপর কৃতজ্ঞ। দরিদ্র অসচ্ছল শিক্ষার্থীদের পরিবারের আর্থিক অবস্থা যাচাই বাছাইয়ের মাধ্যমে তাদেরকে এই বৃত্তির আওতায় আনা হয়েছে বলে জানান আদ্দিন নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ। সকলগুলো যাচাই বাছাই করে যারা সত্যিকারের দারিদ্র তাদেরকেই আমরা আলহামদুলিল্লাহ দেওয়ার মতো ব্যবস্থা করছি। 4 দশকের বেশি সময় ধরে আদ্দিন ফাউন্ডেশন সমাজের অসহায় এবং সুবিধা বঞ্চিত মানুষের সেবায় কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় এই উদ্যোগ বলে জানালেন প্রতিষ্ঠানটির অ্যাসোসিয়েট ডিরেক্টর নাজমুন নাহার। দরিদ্র পরিবার থেকে মেধাবী শিক্ষার্থীদেরকে বাছাই করে এনে আমরা তাদের শিক্ষাবৃত্তি প্রদান করেছি। প্রথম ও দ্বিতীয় বর্ষের মোট 6 জন শিক্ষার্থীকে এই শিক্ষাবৃত্তি দেয়া হয়েছে। এবছর আদ্দিন ফাউন্ডেশন মোট 6 লাখ টাকার শিক্ষাবৃত্তি দিয়েছে। বর্তমানে প্রতিষ্ঠানটিতে 160 জন শিক্ষার্থী লেখাপড়া করছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে খেলার খবর, শুরুতে এশিয়া কাপ। শ্বাসরুদ্ধকর ম্যাচে শ্রীলঙ্কাকে 4 উইকেটে হারিয়ে টি-20 এশিয়া কাপের সুপার 4-এর শুভ সূচনা করল বাংলাদেশ। দুবাইয়ে আগে ব্যাট করে 7 উইকেটে 168 রান তোলে লঙ্কানরা। জবাবে সাইফ হাসান আর তাওহিদ হৃদয়ের হাফ সেঞ্চুরির পরও মাত্র 1 বল হাতে রেখে জয় তুলে নেয় টাইগাররা। রিপোর্ট করছেন SM আশরাফ। যে জয়টা অতি সহজেই আসার কথা, শেষ ওভারের নাটকীয়তায় বাংলাদেশের দর্শকদের হৃদয়স্পন্দন বেড়ে গেল। 6 বলে প্রয়োজন 5 রান, এমন সমীকরণের সামনে দ্বিতীয় বলে ছক্কা মারতে গিয়ে বোল্ড জাকের আলী। শানাকার চতুর্থ বলে মেহেদী হাসানও সাজ ঘরে। এর আগেও সহজ জয় হাতছাড়া হয় সমর্থকদের মনে, তাই নানা শঙ্কা। পঞ্চম বলে নাসুমের ব্যাটে বল লাগার আগেই অপর প্রান্তে থাকা শামীম হাসান চেষ্টা করলেন দৌড়ে রান শেষ করতে। স্টাম্পে বল না লাগায় স্বস্তি নিয়েই তাই মাঠ ছাড়তে পারল বাংলাদেশ। অথচ 169 রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে সাইফ হাসান বলের সঙ্গে পাল্লা দিয়ে দলকে টেনে নিয়েছেন। ক্যারিয়ারের দ্বিতীয় হাফ সেঞ্চুরি তুলে নিয়ে আউট হওয়ার আগে খেলেছেন 45 বলে 61 রান। এরপর তাহিদ হৃদয়ের 37 বলে 58 রানের ইনিংসে বাংলাদেশ জয়টা হাতের মুঠোয় নিয়ে আনে। 19তম ওভারে তার বিদায়ের সময় টাইগাররা মাত্র 10 রান দূরত্বে। এর আগে শ্রীলঙ্কার ইনিংস বাড়তে দেননি মোস্তাফিজুর রহমান। 19তম ওভারে মাত্র 5 রান দিয়ে তুলে নেন 2 উইকেট। সব মিলিয়ে ইনিংসে তার উইকেট 3টি। তবে দাসুন সানাকার 64 রানের ইনিংসেই লড়াই করার মতো পুঁজি পায় শ্রীলঙ্কা। SM আশরাফ, এটিএন বাংলা। ক্রীড়া সাংবাদিকদের অংশগ্রহণে শুরু হয়েছে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের ক্রীড়া কার্নিভাল। দুপুরে শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে টেবিল টেনিস খেলার মধ্য দিয়ে এই ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়। এবার 9টি ডিসিপ্লিনে 14 ইভেন্টে অংশ নিচ্ছেন খেলোয়াড়রা। দুপুরে এর উদ্বোধন করেন NSCর নির্বাহী পরিচালক কাজী নজরুল ইসলাম। এই সময় উপস্থিত ছিলেন মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান ও বাংলাদেশ আর্চারি ফেডারেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল, BSP এর সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ অন্যান্য সদস্যরা। নিউল্যান্ড মেসির জোড়া গোলে যুক্তরাষ্ট্রের সকার লিগে DC ইউনাইটেডকে 3-2 গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। চেস স্টেডিয়ামে তাদের আলেনদের গোলে 35 মিনিটে এগিয়ে যায় মায়ামি। দ্বিতীয়ার্ধের 6 মিনিটের মধ্যে সেই গোল শোধ দিয়ে অতিথিদের সমতায় ফেরান ক্রিস্টিয়ান বেন্টেকে। তবে লিওনেল মেসির নৈপুণ্যে মায়ামি আবারও এগিয়ে যায় 66 মিনিটে। এরপর নির্ধারিত সময়ের 5 মিনিট আগে দলের তৃতীয় আর নিজের দ্বিতীয় গোলটি করেন আর্জেন্টাইন মহাতারকা।
ইনজুরির সময় ইউনাইটেডের হয়ে 1 গোল শোধ দেন জ্যাকব মোরেল। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। দল হিসেবে আওয়ামী লীগের বিচার করতে হবে ট্রাইব্যুনালে নাহিদ ইসলাম এখনো সিদ্ধান্ত হয়নি জানালেন চিফ প্রসিকিউটর। রিজার্ভ চুরির মামলায় ফিলিপাইনের আরসিবিসি ব্যাংকের $81 মিলিয়ন বাজেয়াপ্ত, অর্থ পুনরুদ্ধারে বড় অগ্রগতি দাবি সিআইডির। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও স্ত্রীর বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির নির্দেশ আদালতের, 5 দেশের সম্পদের খোঁজে দুদক। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পোষ্য কোটা স্থগিত, প্রভিসি সহ অন্যান্যদের লাঞ্ছিত ও কোটা পুনর্বহালের দাবিতে কমপ্লিট শাটডাউনের ডাক শিক্ষকদের। রাষ্ট্র নির্বাচন বানচালে ষড়যন্ত্র বলছে ছাত্রনেতারা। এবং আজ শুভ মহালয়া, মহিষাসুরকে বধ করে বিজয় হয়েছিল শুভ শক্তির। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউব দেখতে ব্রাউজ করুন, /ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।